তাহলে গতকাল আমরা ডেভিড বার্লোর যে মডেল কমিউনিকেশনে সেটা আমরা আলোচনা শুরু করেছিলাম, এবং আমরা যেটা দেখলাম সেই মডেলটার নাম ছিল সেন্ডার মেসেজ চ্যানেল রিসিভার মডেল অফ কমিউনিকেশন, অর্থাৎ SMCR মডেল অফ কমিউনিকেশন। তো সেখানে আমরা যে একটা সামগ্রিক একটা পিকচারের মধ্যে বোঝার চেষ্টা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম এই ধরনের একটা ফিগার, দেখো তোমরা দেখেছো সবাই, যে বার্লোস SMCR মডেল অফ কমিউনিকেশন, সেখানে সোর্স, মেসেজ, চ্যানেল, রিসিভার, এবং আমরা সোর্সে যে কম্পোনেন্ট সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে কমিউনিকেশন স্কিলস, অ্যাটিটিউডস, নলেজ, সোশ্যাল সিস্টেম, কালচার। কালকে আমরা এটার মধ্যে আলোচনা সীমাবদ্ধ রেখেছিলাম সময়ের জন্য। আজকে আমরা বাকি যে পোর্শনগুলো রয়েছে সেইটা আমরা আলোচনা করব এবং এগোবো আস্তে আস্তে। এবং আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা মেসেজ। The message is the idea, opinion, emotion or information conveyed by the speaker. অর্থাৎ গতকালে আমরা জাস্ট এটা বলেই শেষ করেছিলাম যে বক্তা বা উপস্থাপক যিনি কোনো আইডিয়া, তার মতামত, অভিব্যক্তি বা কোনো তথ্য যখন পরিবেশন করবেন, সেটা হচ্ছে যে তথ্যটি পরিবেশন করবেন সেটা হচ্ছে মেসেজ। এখন ঘটনা হচ্ছে যে মেসেজ ফ্যাক্টরস এফেক্টিং দ্য মেসেজ। যদি আমরা দেখি কোন কোন ফ্যাক্টর দ্বারা মেসেজ যে বার্তা আমরা যে বার্তাটা প্রেরণ করি সেটা প্রভাবিত হয়। তো সেখানে আমরা দেখবো সেখানে হচ্ছে কন্টেন্ট রয়েছে, এলিমেন্টস রয়েছে, ট্রিটমেন্ট থাকবে, সেখানে কোড, এইসবের মাধ্যমে আমরা দেখবো আস্তে আস্তে যে আমাদের এই ফ্যাক্টরগুলো কাজ করছে। কেমন? অর্থাৎ মেসেজের কি ফ্যাক্টরগুলো কি? কন্টেন্ট, এলিমেন্টস, ট্রিটমেন্ট, স্ট্রাকচার, কোড। তাহলে we have to discuss what is content, then elements, then treatment, then structure and code. তাহলে প্রথম যে আলোচনার বিষয় হলো কন্টেন্ট। The beginning to the end of a message comprises its content. That is, from beginning to end, whatever all class teacher speaks in a class is the content of the message. এবং যদি ক্লাসরুম শ্রেণীকক্ষের কথা ভাবি তাহলে আমরা যে বিষয়বস্তুটা পড়াতে চাই সেটা তার কন্টেন্ট। অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি শিক্ষক শ্রেণীকক্ষে যে সমস্ত বিষয় উপস্থাপন করেন সেটা হচ্ছে তাহলে কন্টেন্টের মধ্যে আসছে। এরপরে আমরা দেখব এলিমেন্টস। The element consists of the various things like language, gestures, body language, etc. And these are the elements of a particular message. Actually, content is accompanied by some elements. তাহলে আমরা দেখলাম content, then elements, then treatment. What is treatment? It refers to the packing of message, the way in which the message is conveyed, or the way in which the message is passed on or delivered. অর্থাৎ যেভাবে আমরা বার্তাকে পরিবেশন করি, উপস্থাপন করি বা প্রেরণ করি সেটা হচ্ছে ট্রিটমেন্ট। Structure. The structure of message, how it is arranged,
the way you structure the message into various parts. It should be noted that message is the same, but if the structure is not properly arranged, then message will not get to the receiver. Actually, যদি সঠিকভাবে তোমার স্ট্রাকচার তৈরি না করে, সঠিকভাবে তৈরি না হয়, তাহলে কিন্তু বার্তাটা সঠিকভাবে পৌঁছবে না। গুড মর্নিং চৌরসিয়া, কল্পনা। এবার আমরা দেখব কোড। The code of message means how it is sent, in what form it could be. That is language, that language কি, body language, gestures, music, even cultures, এগুলো দিয়ে কিন্তু তোমার কোড হচ্ছে। Through this you or one gives the message or through which the communication takes place or being raised. It is to be noted that only when the code is proper, the message will be clear. Improper use may lead to misinterpretation. তো সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোডটা যেন সঠিক হয়, অর্থাৎ তুমি যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবে সেটা যেন খুব সিম্পল, সরল, স্পষ্ট এবং ক্লিয়ার, নট অ্যাম্বিগুয়াস, যেন না হয়, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। চ্যানেল, it is nothing but 5 senses through which only we do. এগুলো আমরা জানি যে আমাদের সেন্স পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। তো এই পঞ্চ ইন্দ্রিয়গুলো কি কি, তো আমাকে একজন বলো, যার সাহায্যে আমরা গ্রহণ করি কোনো কিছু, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে সমস্ত গ্রহণ করি। পঞ্চ ইন্দ্রিয়গুলোর নাম কি কি? অরিন্দম, পঞ্চ ইন্দ্রিয় আমরা সব পড়েছি ছোটকালেই, সেগুলোর নাম কি কি? ওই তো স্যার, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মানে বাংলায় বলতাম, এইভাবে মুখস্থ আছে। ভেরি গুড, ভেরি গুড, এটা আমাদেরও মুখস্থ আছে বলে জিজ্ঞাসা করলাম। মনীষা, তুমি বলো পঞ্চেন্দ্রিয়। হ্যাঁ স্যার, তো চোখ, নাক, কান, জিহ্বা আর ত্বক। ভেরি গুড, ভেরি গুড। অলোকা, the 5 বলো। 5 sets of organs. হুম। Eyes, nose, tongue, skin, ear. তার মানে আমরা যার মাধ্যমে শুনি সেটা হচ্ছে, ধরো এই জিনিসগুলো, সেটা হচ্ছে হিয়ারিং, সিইং, টাচিং, স্মেলিং অ্যান্ড টেস্টিং। সবাই খুব ভালো বলেছো, ধন্যবাদ অরিন্দম, অলোক, তোমাদের সবাইকে ধন্যবাদ, সুন্দর তোমরা উত্তর দিয়েছো। সুমনা, গুড মর্নিং। আমরা অলরেডি শুরু করেছি, অনেকটা এগিয়েও গিয়েছি। তো আমরা দেখলাম যে চ্যানেলটা কি, ইট ইজ নাথিং বাট 5 senses to this only we do. The following are the 5 senses which use, that is hearing, seeing, touching, smelling and tasting. So hearing, the use of ears to get the message, for that is oral messages, interpersonal, etc. Then seeing, visual channels, that is TV can be seen and the message is delivered. আর হিয়ারিং, আমরা রেডিওর মাধ্যমে মোটামুটি মেসেজ যেগুলো আমরা গ্রহণ করি সেটা হিয়ারিং, আর টিভির সঙ্গে একসঙ্গে ভিজুয়াল, মানে দেখতেও পাই, শুনতে হয়, দুটোই হয়। টাচিং, and the sense of touch can be used as a channel to communicate, for that is we touch and buy food, hugging, etc. Smell also can be a channel to communicate, for that is perfumes, food, etc. Communicate something is burning, we can find out about which food is being cooked, etc. Actually, যখন ধরো আমরা রাস্তা দিয়ে যাই, এখন আমাদের ঘরে বসে বিশেষ করে রাস্তায় প্রচুর খাওয়ার ফুড তৈরি হয়, বিক্রি হয়, তখন কিন্তু আমরা গন্ধ শুনে বুঝতে পারি কি ধরনের খাবার তৈরি হচ্ছে। গ্রামের দিক দিয়ে রাস্তা দিয়ে গেলে বোঝা যায়, রান্নাঘর থেকে যে স্মেলটা আসে, কি রান্না হচ্ছে, মেসেজটা অটোমেটিক চলে আসে। অন্যান্য প্রাণীরাও কিন্তু এভাবেই মেসেজটা গ্রহণ করে আর কি। টেস্টিং, the tongue also can be used to decipher, that is food can be tasted
and communication can happen. তাহলে আমরা এটা চ্যানেলটা দেখলাম। আমরা যদি রিসিভারের কথা ভাবি, রিসিভার is one who receives, simultaneously understands, analyzes, and interprets their message. Also known as listener, audience, or the decoder. According to the Barlow's model of communication, communication will take place properly if the receiver is on the same level with the speaker. Hence, the factors that influence the receiver and the source are the same. Now, factors affecting the channel. Communication skill. The receiver should possess good communication skills to be able to understand the message delivered by the source. Then attitudes. The receiver should have the right attitude towards the source, the message, and towards himself or herself to be able to grasp the message in positive way. Actually, receiver আর সোর্স এই দুজনেরই কিন্তু একই মানে কমিউনিকেশন স্কিলস বলবো অ্যাটিটিউড একই রকম হলে সুবিধা হয়। তাহলে যে ধরনের মেসেজ অ্যাকচুয়ালি উৎস বা বক্তা স্পিকার প্রেরণ করতে চাইছে সেটা কিন্তু যিনি রিসিভ করবেন তার পক্ষে গ্রহণ করার সুবিধা হয় যদি তৈরি থাকে। অর্থাৎ শিক্ষক ক্লাসে যখন কোনো বার্তা উপস্থাপন করছেন, তথ্য পরিবেশন করছেন, সেটা গ্রহণ করতে যদি শিক্ষার্থীর পজিটিভ মনোভাব থাকে দ্রুত কিন্তু সেটা সম্ভব। এটা সবসময় আমরা লক্ষ্য করি, তাই না ক্লাসে। নলেজ, দ্য রিসিভার মাস্ট নো সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। অর্থাৎ যিনি গ্রহণ করবেন তারও কিছু নলেজ কিন্তু থাকা দরকার। তার জন্য শিক্ষক কি করেন, অনেক সময় দেখবে আমরা একটা স্কিল শেখাই, সেটা স্ক্লোজার। সেখানে আমরা করি কি, যে কোন একটা পার্ট আজকে এখানে শেষ হলো ওইভাবে শেষ করেন না শিক্ষক। তিনি কি করেন, সেদিনের লেসনটা তিনি একটা সামারি করেন, শেষে কি বলেন নেক্সট ক্লাসে তিনি যে আলোচনাটা করবেন সেটা একটা লিঙ্ক করে যান যে নেক্সট ক্লাসে আমরা কিন্তু এটা আলোচনা করব। সেটা তার মানে কি শিক্ষার্থী অলরেডি একটা নলেজ দিয়ে রাখলেন যেটা পরবর্তী ক্লাসে তিনি উপস্থাপন করেন। অর্থাৎ দ্য রিসিভার মাস্ট নো সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। তার রিসিভার আগে জেনে গেল পরের দিন তাকে কি কোন বিষয়ে উপস্থাপন করাবে, এইভাবে কিন্তু একটা নলেজ অলরেডি দিয়ে থাকেন শিক্ষক তার ক্লাসটাকে সুন্দরভাবে বিষয়বস্তু উপস্থাপন করার জন্য। এখানে একই রকম এখানে সোশ্যাল সিস্টেম এখনো প্রয়োজন। The receiver should be the same social system as the speaker. এখানে কি বলা হচ্ছে, এই মডেলে the receiver should be of the same social system as the speaker। তাহলে সুবিধা, একই যদি সামাজিক ব্যবস্থার মধ্যে তাকে সুবিধা হয়। কিন্তু ধরো এখন মানে এখন ওই মডেল এখন তৈরি হয় সেই সময় আর এখনের সময় কিন্তু এক নয়। এখন সারা পৃথিবী আমরা একটা একদম ভিলেজের মধ্যে বলতে পারো, মানে থ্রু মিডিয়া মানে অনলাইন আমরা বিভিন্ন দেশে একই টাইমে সেমিনার করছি, ভিডিও কল করছি বা গুগল মিটে কথা বলছি বা অন্যান্য জায়গায় কথা বলছি এবং আমরা একে অপর দেখতে পাচ্ছি। কালচারটা কিন্তু বা এখন কিন্তু মানে সোশ্যাল সিস্টেমটা আর কোনো ব্যারিয়ার হচ্ছে না, কিন্তু সেই সময় এটা ভাবা হচ্ছে। The receiver should be of the same social system as the speaker. এটা ভালো একটা গুড কমিউনিকেশনের একটা কালচার। The receiver must have the same culture background with the source. এগুলো উত্তম মানে অ্যাকচুয়ালি কমিউনিকেশনের জন্য বলা হচ্ছে। The receiver must have the same cultural background with the source। অর্থাৎ যিনি বক্তা বা যিনি প্রেরক বা যিনি উৎস আর কি, যিনি যে তার যে কালচারাল ব্যাকগ্রাউন্ড আর যিনি শ্রোতা তার কালচারাল ব্যাকগ্রাউন্ড একই রকম থাকার কথা বলছে। তো এখান থেকে ইমপ্লিকেশনটা কি, মূল ইমপ্লিকেশন যেটা হচ্ছে, ধরো আমরা যখন বিভিন্ন জায়গায় স্কুলে যখন যাব, তোমরা এখন ট্রেনিং নিচ্ছ, তোমরা স্কুলে যখন যাবে সেই পরিবেশ, সেই স্কুলের সারাউন্ডিং পরিবেশ বা তার লোকালিটির সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকা দরকার। তাহলে তোমাদের দেখবে তোমরা যে ধরনের বক্তব্য উপস্থাপন করতে চাইছো সেটা তোমার সুবিধা হবে। অর্থাৎ স্কুলের যে পরিবেশ এবং স্কুলের সারাউন্ডিং চারিপাশে যে পরিবেশ সেটা সম্পর্কে তোমার সচেতন থাকতে হবে, তবেই তুমি উপযুক্ত শিক্ষক হতে পারো ওই পার্টিকুলার এরিয়ার জন্য।
আগে যেটা হতো দেখবে যখন এসএসসি চালু হয়নি বা অনেক আগে, তখন কিন্তু একটা জিনিস ছিল, শিক্ষকরা কিন্তু সাধারণত স্কুলের কাছাকাছি ঘর বানিয়ে থাকতেন, এবং স্কুলের পরিবেশ বা স্কুলকে কেন্দ্র করে যে সমস্ত গ্রামগুলো রয়েছে, যেখান থেকে শিক্ষার্থী স্কুলে আসে, তারা কিভাবে কথা বলে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, এগুলো একটু পরিচিত হওয়ার চেষ্টা করতেন, যার ফলে খুব দ্রুত শিক্ষকের ছাত্রদের কাছে কিন্তু পৌঁছতে পারতো, অর্থাৎ তিনি বিষয়বস্তুকে উপস্থাপন করবেন সেটা সহজে বুঝিয়ে দেন। আমার যে স্কুলে পড়তো আমরা দেখেছি শিক্ষক সত্যি সত্যিই তারা থাকতেন, বেশিরভাগ শিক্ষকই কিন্তু স্কুলের কাছাকাছি জায়গায় থাকতেন, অদ্ভুত ভাবে মিশেও যেতেন মানুষের সঙ্গে, ফলে একটা ইন্টারাকশনটা খুব সত্যি ভালো হতো। তো এই কালচার ব্যাকগ্রাউন্ড এক হওয়া তো মুশকিল, তাহলে এখানে কি করতে হবে? শিক্ষক, যেহেতু শিক্ষক একজন, আহ সেটা সুবিধা, তিনি যদি এলাকায় একটু কিছুদিন থাকেন, দেখবেন যে দেখা যায় যে তিনি খুব সহজে সেই কালচারের সঙ্গে একাত্মতা বোধ করছেন, এবং সেটা তার পক্ষে কিন্তু সুবিধার হয়। তাহলে আমরা বার্লোর যে মডেলের কি কি আলোচনা, সোর্স আলোচনা করা হয়েছে গতকাল, আজকে মেসেজ আলোচনা করা হলো, চ্যানেল আলোচনা করা হলো, আর রিসিভার মোটামুটি একটু আমরা আলোচনা করার চেষ্টা করলাম। এর সঙ্গে যেটা আসবে, এই মডেলের, কারণ তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, ধরো এই কালচারের বা সোশ্যাল সিস্টেম, এই জায়গাগুলো যেহেতু আমরা সবাই হবু শিক্ষক, তাহলে কিভাবে রিসিভার মাস্ট হ্যাভ দ্য সেম কালচারাল ব্যাকগ্রাউন্ড উইথ দ্য সোর্স। এখন আমি ধরো আমরা ম্যাক্সিমাম যদি এসএসসি মাত্র চাকরি হয় আমাদের এখন, তাহলে আমরা যেটা করতে হয় আমাদের, সেটা হচ্ছে শহর থেকে ম্যাক্সিমাম যাচ্ছি আমরা, তাহলে ন্যাচারালি কালচারাল ব্যাকগ্রাউন্ডটা আলাদা স্কুলের পরিবেশের সঙ্গে, তাহলে এইটা আমরা মিনিমাইজ কিভাবে করতে পারি, আর সেম কালচারাল ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করতে পারি, কি মনে হয় তোমাদের? অরিন্দম, ধরো তুমি মনে করো তুমি শহরে রয়েছো, বা তুমি যে এলাকায় আছো, তোমাকে একদম নর্থ বেঙ্গলে চাকরি হলো মনে করো, তাহলে তুমি কলকাতার কাছাকাছি একটা পরিবেশের মানুষ রয়েছো, কিন্তু নর্থ বেঙ্গলে এমন একটা জায়গায় চাকরি হলো যার পরিবেশ বা সেখানকার কালচার তোমার সরাসরি অভিজ্ঞতা নেই, কিন্তু বাঙালি বলে মোটামুটি একটা কালচারের অভিজ্ঞতা অবশ্যই রয়েছে, তাহলে সেইটা তুমি কি করে ম্যানেজ করবে, মানে একই জায়গায় কি করে আসবে? অর্থাৎ এই মডেলে কি বলা হচ্ছে, রিসিভার মাস্ট হ্যাভ দ্য সেম কালচারাল ব্যাকগ্রাউন্ড উইথ দ্য সোর্স, অর্থাৎ তাহলে শিক্ষককে যদি তুমি সোর্স হবো, শিক্ষার্থী তাহলে রিসিভার, তাহলে এই যে সেম কালচারাল জায়গা তুমি কিভাবে পৌঁছাবে বা কি করে মিনিমাইজ করবে এই জায়গাটা? স্যার এক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে যে ওই হুম, এলাকায় গিয়ে হুম, সময় কাটানো বা ওখানকার আশেপাশের লোকজনদের সঙ্গে আলাপ করা বা তাদের হুম, সঙ্গে মিশে যাওয়া, তাতে তাদের কি হবে, তারা কিভাবে জীবন ধারণ করছে বা কিভাবে সেখানকার সামাজিক পরিস্থিতি কিরকম সেইটা বোঝা যাবে। তো সেই অনুযায়ী নিজেকে সেই মতো করে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। কেননা আমি এটা এক্সপেক্ট করতে পারি না যে একটা স্টুডেন্ট যে সেই এলাকায় হুম, বড় হয়েছে নর্থ বেঙ্গলে, সে হুম, আমি মানে কোনো একজন টিচার যখন কলকাতা থেকে গেছে, তো তার তার হুম, মানে স্টুডেন্টরা অর্থাৎ রিসিভাররা নিজেদের মতো হয়ে যাবে সেটা পুরোপুরি এক্সপেক্ট করা যায় না। তাহলে হুম, এখানে এক্ষেত্রে সেখানে যে সোর্স হিসাবে কাজ করছে, তো তাকেই সেখানে খানিকটা নিজেকে মডিফাই করতে হবে, হয়ে তাদের লেভেলে নিয়ে যেতে হবে নিজেকে। হুম। আর মনীষা, তোমার কি মনে হয়, মানে কিভাবে এই যে বিশেষ করে ধরো তুমি ল্যাঙ্গুয়েজ টিচার হবে, তোমার সাবজেক্ট কি বলো? ইংলিশ। ইংলিশ, তোমার ল্যাঙ্গুয়েজ টিচার, তোমার কাজটা আরো মানে প্রাঞ্জল হয়, তুমি কিভাবে এই জায়গাগুলোকে ট্যাকেল করবে কালচারাল? হুম, স্যার এখানে অভিজ্ঞতাটা একটা বিরাট হুম, বড় ফ্যাক্টর। কারণ হুম, আমি ওখানে যদি যাই, আমার হুম, দীর্ঘদিনের অভিজ্ঞতাকে আমাকে কাজে লাগাতে হবে। অভিজ্ঞতা হুম, বলতে সেই মানুষগুলো কেমন, অরিন্দমদা যেটা আর কি বললো, হুম, যে তাদের আচার ব্যবহার, এটাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে তবেই আমি তাদের সাথে নিজেকে কানেক্ট করতে পারবো। না কানেক্ট করতে পারলে তো মানে সেই ইয়েটা হবে না, মানে কমিউনিকেশনটা হবে না। তো আমার এটাই মনে হয় স্যার, যে অভিজ্ঞতা, তাদের সাথে কিছুটা সময় কাটানো, তাদের মানসিকতাকে বোঝা। হুম, হুম। এবং এটার উপরই ডিপেন্ড করে কমিউনিকেশন প্রসেসটাকে চালাতে হবে।
এবং তাদের লেভেলে চলে যেতে হবে। মানে আমি শহুরে মানসিকতাটাকে পুরোটা বাদ দিয়ে তারা যেভাবে ভাবে শুধুমাত্র সেই সময়টুকু তাদের মতো করে ভাবতে হবে, তাদের মতো করে চলতে হবে। তো তবেই হয়তো কমিউনিকেশন প্রসেসটা ঠিকঠাক হতে পারে। কবিতা, তুমি কিছু ভাবছো? হ্যাঁ স্যার, ভাবছি এটাই যে আমি যদি অন্য জায়গায় ধরুন চাকরি কোনো কারণে পাই দূরের জায়গাতে, তো সেখানে গিয়ে সেখানকার মানুষদের সাথে মেলামেশা করে তারা কি ভাষায় কথা বলে, তারা কি উড়িয়া ভাষায় কথা বলে না নেপালি ভাষায় কথা বলে নাকি আবার একটু মানে হিন্দিতে কথা বলে বা ইংলিশে কথা বলে ইত্যাদিগুলো আমি জানবো। তারপরে দেখবো যে বেশিরভাগ মানুষ কি ভাষাতে কথা বলে, সেই ভাষাটা আমি তাদের সাথে মেলামেশা করে নিজে রপ্ত করার চেষ্টা করব, করে সেই ভাষাতে পড়ানোর চেষ্টা করব। তাহলে মানে সুবিধা হবে। কিন্তু এটা যদিও তাড়াতাড়ি সম্ভব নয়, মানে আমি যদি সেই ভাষাটা না জানি, যেমন উড়িয়া ভাষাটা আমি জানি না, তো সেটা চট করে করা সম্ভব নয়, আমারও একটু টাইম লাগবে। কিন্তু যেহেতু টিচার, সেহেতু আমাকে জলদি জলদি সেটা শেখার চেষ্টা করতে হবে, যেমন করেই হোক। তাই বলছি। পূজা, হ্যাঁ, ওকে, পূজা তুমি কিছু বলবে? হ্যাঁ স্যার, আমাদের প্রথমেই দূরে কোথাও গেলে এরকম পুরোপুরি আলাদা পরিস্থিতি হলে প্রথমে স্টুডেন্টদের সাথেও ভালোভাবে আমাদের কথা বলে জানতে হবে তারা কিরম ব্যাকগ্রাউন্ড থেকে আর কি আসছে, তাদের পরিবেশ কেমন, তাদের মা বাবা কেমন, কিরম ভাবে বড় হয়েছে তারা, তাদের মানে খেলার সঙ্গী কেমন ছিল, এই সমস্ত স্টুডেন্টদের সমস্ত কিছু জানতে হবে ওদের সাথে কথা বলে। এবং তাদের মানে সুবিধা হলে তাদের পরিবারের সাথেও কথা বলতে হবে, তার বাবা মারা কেমন কেমন ভাবে তাদের ছেলে মেয়েদের বড় করছে। এবং বিদ্যালয়ের আশেপাশের পরিবেশগুলোতেও ঘুরে একটু দেখতে হবে যে সেখানকার পরিবেশ কেমন। যেমন বাদবাকি সবাই বলল যে সেখানের পরিবেশের সাথে নিজেকে পুরো মানে মিশিয়ে দিতে হবে অন্তত ওইটুকু সময়। পুরোপুরি আমাদের নিজস্ব কালচারটাকে তো পুরোপুরি চেঞ্জ করা সম্ভব না, তবুও যতটা সম্ভব ওদের সাথে ওইটুকু টাইম অন্তত মিশে যেতে হবে, তবেই এটা সম্ভব। সুমনা ঢ্যাং, তুমি আছো? দেখছি না। সুমনা নন্দী? স্যার, সংস্কৃতি বলতে বোঝায় যে আমরা যেখানে বাস করি সেখানকার পরিবেশটা, আমাদের এখানকার যেরকম বিভিন্ন সংস্কৃতি উৎসব হয়, তাদেরও নিশ্চয়ই সংস্কৃতি উৎসবগুলো হয়। সেখান থেকে মানে তাদের সেই সংস্কৃতির উৎসবগুলোতে পার্টিসিপেট করে আমরা বুঝতে পারবো তারা কেমন, মানে কি কি তাদের উৎসবগুলো হয়। এইভাবে যদি সংস্কৃতিটা মানে ঠিক করা যায়, মানে ওদের কালচারের সঙ্গে নিজেকে মানে অভিযোজন ঘটানো বা পরিচয় ঘটানো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, সোহেলি কোহেলি, দুই বোন কিছু বলবে তোমরা? সুন্দর, থ্যাংক ইউ। এরকমই তো, মানে ওখানকার সবার সাথে নিজেকে মিশিয়ে নিতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে তারা কিভাবে আর কি কোন পরিস্থিতিতে বড় হয়েছে, তারা কমিউনিকেট কিভাবে করে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ। এবার যেটা হয়, ওদের সঙ্গে যখন আমরা মিশবো ওদের মতো করে, এবার দেখবে তখন তোমাকে অ্যাকসেপ্ট করতে আরম্ভ করছে। আর তোমার নিজস্ব কিছু বিষয়বস্তু থাকবে, উপস্থাপনা থাকবে, যেগুলো ওদের থেকে হয়তো ডিফার, কিন্তু সেটা প্রথমে নয়, প্রথমে ওদের মতো করে অভ্যাস করতে হবে। তারপরে আস্তে আস্তে তুমি যে মডিফিকেশন গুলো প্রয়োজন মনে করছো সেটা তুমি করতে পারবে। কিন্তু আগের ওদের একজন, সেটা কিন্তু নিজেকে তৈরি করতে হবে, তবেই কিন্তু সম্ভব, তাই না? এবং যারা খুব জনপ্রিয় শিক্ষক হয় কি করে দেখবে, যে তাদের কথা বলার ধরন বলো, যাই বলো, মানে ভাবনা গুলো ওদের সঙ্গে খুব কাছে পৌঁছে যায়। তারপরে কিন্তু নিজস্ব ভাবনা তো কিছু থাকেই আলাদা, সেগুলো কিন্তু আস্তে আস্তে তখন আলোচনার মাধ্যমে একটা জায়গায় পৌঁছানো যায়। খুব কমিউনিকেশন হলে তখন নিজের ভাব ধারণা ওদের সামনে উপস্থাপন করতে পারে সহজেই, এবং খুব সহজে তখন কমিউনিকেশনটা গড়ে উঠবে। তাহলে সোশ্যাল সিস্টেম এক হওয়া মানে কি, যে সামাজিক ওরা যেভাবে, তারা অ্যাকচুয়ালি যেটা বলছিল অনুষ্ঠানগুলোর মাধ্যমে কিন্তু বোঝা সম্ভব হয়, যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলো হয় সেইগুলো যদি যোগাযোগ করা যাবে। স্কুলে গার্ডিয়ান মিটিং যখন হয়, সেগুলো শিক্ষক উপস্থিত থাকতে হবে, গার্ডিয়ানরা কিরকম ভাবছে, কি চায়, সবটা কিন্তু শুনতে হয়। শোনা পাঠটাই বেশি, কিন্তু কারণ তোমার সাবজেক্ট নলেজ নিয়ে কোনো প্রশ্ন নেই, তুমি সেটা দক্ষ হয়ে গেছো। তাই তোমাকে যেটা করতে হয়, তুমি কিভাবে কমিউনিকেট করবে, এই কমিউনিকেটের পরিবেশ রচনা করা, ক্লাসরুম সিচুয়েশন তৈরি করা, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। সেখানে তার ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে, সবটাই তোমার তাকানো কেমন হবে, আর কিভাবে কথা বলবে, তোমার চলাফেরা কেমন হবে, সেটা কিন্তু মানে গ্রহণযোগ্য হওয়া দরকার শিক্ষার্থীদের কাছে। তো সেটা ওদের সঙ্গে যত বেশি মিশবে তত কিন্তু কষ্ট হবে, কেমন?
অবশ্যই তোমার নিজস্ব শিক্ষা তুমি যেগুলো পেয়েছো সেগুলো অবশ্যই খুব ভ্যালু আছে, কারণ তোমাকে স্কুল টিচাররা তোমাকে শিখিয়েছে কি হবে না হবে। এবার স্কুল শিক্ষকরা তোমাকে কিছু মডেল জিনিস শেখায় আইডিয়াল পরিবেশে। আলটিমেটলি এটাই শিক্ষা আমরা দিই যে তোমাকে, তুমি যে সিচুয়েশনে যাবে, যে পরিস্থিতির মধ্যে তোমাকে রান করতে হবে, তাকে তোমাকে মানিয়ে নিতে হবে, নতুন উদ্ভাবনের শক্তি তোমাকে আনতে হবে। নতুন উদ্ভাবনের শক্তিটা কি? সেটা হচ্ছে এই কালচার, যেটা এই মডেলে কি হয় সেম কালচার হওয়া দরকার। প্রথমে তুমি যে এলাকায় চাকরি করতে হবে, যেখানে যাও না কেন, সেখানকার যে কালচার তার সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে, বুঝে নিতে হবে। তখন দেখবে তুমি খুব সহজেই এই মডেল অনুযায়ী কাজ করতে তোমার সুবিধা হবে, আর তোমার কমিউনিকেশনটা কিন্তু মিনিংফুল, অর্থপূর্ণ হবে। এবং সেটাই তুমি চাও, এই অর্থপূর্ণ একটা তৈরি করতে। সোশ্যাল সিস্টেম বলো বা কালচার বলো, এগুলো সবগুলোই, বা নলেজ যাই বলো না কেন, এগুলো সবই শিক্ষকের যেমন দরকার, দেখো রিসিভারও তেমন দরকার। তাহলে আমরা আগেই বলছি যে এই ক্ষেত্রে যেহেতু প্রচুর শিক্ষার্থী আমরা ক্লাসে, 40 জন, এখন তো 40 জন ঘরে থাকে ধরো অ্যাভারেজ, তাহলে 40 জন ভিন্ন ভিন্ন, মানে সব থেকে ভালো হয় শিক্ষক যদি 40 জনের সঙ্গে করে অ্যাডজাস্ট করে, তাই না? ভেবে দেখো, তাই না? শিক্ষক যদি এই শিক্ষার্থীদের কালচারের সঙ্গে মানে নিজেকে মেশানোর চেষ্টা করে, তাহলে পরিশ্রমটা তাহলে কি হয়, অনেকটাই মানে সাফল্যের দিকে যাবে আর কি, তাই তো? শিক্ষক যদি ওই কালচারে নিজে মানে অভিযোজন ঘটায় বেশি করে, তো সুবিধা আর কি। এটা তোমরাও বললে, তাই খুব সুন্দর তোমরা বলেছো। তাহলে এই মডেলের, আমরা এই মডেলটা দেখলাম, তো এই মডেলের কিছু সমালোচনাও রয়েছে। তো দেখো সমালোচনাগুলো যদি আমরা দেখি, তাহলে সমালোচনা কখন করতে পারবো, যখন বিভিন্ন মডেলগুলো আমরা দেখবো, কম্পেয়ার করব, তাহলে আমাদের সমালোচনা করতে সুবিধা হয়। কিন্তু আমরা এই মডেলটা এখন বললাম, তাহলে এই মডেলের কি কি মানে অসুবিধা রয়েছে বা সুবিধা রয়েছে আমরা একটু দেখে নেব। এটা আগেই তোমাদের বলেছে, এটা একটা লিনিয়ার মডেল। ফলে এখানে দেখো ফিডব্যাকের খুব একটা ক্রেডিট নেই। ওকে, এখানে আরেকটা জিনিস যেটা রয়েছে, নিডস পিপল টু বি অন দ্য সেম লেভেল অফ কমিউনিকেশন, বাট নট ট্রু ইন দ্য রিয়েল লাইফ। It does not mention communication interference or noise. এগুলো কিন্তু উল্লেখ করেনি। It does not include the barriers of the communication. কমিউনিকেশন যে সমস্ত বাধাগুলো রয়েছে আর যে সমস্ত নয়েজ রয়েছে, সেটা নিয়ে খুব একটা আলোকপাত করেনি। এটা almost uses of sixth sense, that is actually ওই থিঙ্কিং, আন্ডারস্ট্যান্ডিং, ইত্যাদি, এইগুলো কিন্তু এই ইউজেস গুলো কিন্তু সরাসরি এখানে উল্লেখ নেই। তাহলে এইগুলো হচ্ছে তোমার ক্রিটিসিজম বলতে পারো, ঠিক আছে, এই মডেলের। তো আমরা যখন কোন একটা মডেল আলোচনা করব, তাহলে তার বিভিন্ন শর্টকামিংস যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা বলবো। তারপরে আমরা যেটা করবো সেটাকে করে, হ্যাঁ ম্যাডাম ক্লাসে রয়েছে, আমি 11:30 ছেড়ে দেবো, 11:30 আগে। তাহলে তোমরা একটু বলো যে এই মডেলের আমরা যে সমস্ত এইগুলো দেখলাম, শর্ট কমেন্টস গুলো দেখলাম, ওকে, সেগুলো কি কি? প্রথমে আমরা কি বললাম যে এটা একটা লিনিয়ার মডেল, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। লিনিয়ার মডেলের অসুবিধা সুবিধা বা পরবর্তীকালে দেখবো অন্যান্য মডেল গুলো আসবো তখন। তো এই লিনিয়ার মডেল একটা ক্রিটিসিজমের দিক, সরলরেখী ভাবে যায় একটা ভাবনা। তারপর আর শর্টকামিংস কি দেখলাম আমরা? স্যার যে ওই সেম লেভেলে মানে সোর্স এন্ড রিসিভার সেম লেভেল হতে হবে, না হলে অসুবিধা জিনিসটা। কিন্তু সেটা সবসময় তো বাস্তবে সম্ভব নয়। হ্যাঁ, আর স্যার যেটা দেখলাম যে ওই কমিউনিকেশন ইন্টারফারেন্সের কথা বলা হয়েছে, অর্থাৎ নয়েজ, তারপরে যে সমস্ত ব্যারিয়ার্স গুলো রয়েছে সেগুলোর কথা সেগুলো কনসিডার আনা হয়নি। আর ফিডব্যাকের কোনো অপশন নেই, অপশন সে অর্থে নেই। তাহলে আমরা এখান থেকে এইগুলো থেকে কি বুঝতে পারলাম যে এই মডেলের আরো কিছু, আর সিক্স সেন্সের কথা বলা নেই, সেটা কেমন মানে এই চিন্তা ভাবনা ওইগুলো কিন্তু বলা নেই। তো এইগুলো তাহলে আমাদের নতুন যে মডেলের কথা ভাববো, তখন কিন্তু এইগুলোকে অবশ্যই ইনক্লুড করতে হবে, তাই না? তাহলে আমাদের মডেলটা আরো
উন্নত হবে। তো এর পরবর্তীকালে আমরা আরো যে সমস্ত মডেলগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু সন্ধ্যা দিয়ে পরে ক্লাসটা নেবে, তোমাদের আজকে আর বেশিক্ষণ আটকাবো না, ইন দ্য সেন্স যে তোমরা একটু বিশ্রামে থাকো, পরে ক্লাসটা করতে তোমাদের সুবিধা হবে। তাহলে আমি নেক্সট ক্লাসটা কবে নেব? কালকে নেব? স্যার কালকে নিতে পারেন, কিন্তু কালকে এই 11:30 থেকে এজি ম্যামের ক্লাস আছে। আমি ক্লাসটা 10:30 থেকে নেবো, তাহলে 45 মিনিটসের ক্লাস নিলে কোনো অসুবিধা নেই। না স্যার, আমার তো অসুবিধা নেই কোনো। আচ্ছা, তাহলে আজকে এখানে থাক, এই মডেলটা হলো। তাহলে এই আজকে আমরা যে মডেলটা মানে মোটামুটি শেষ করলাম, তাহলে এই মডেল থেকে প্রশ্ন কি হতে পারে, মানে আলোচনার মূল বিষয়বস্তু কি হলো, যে আমাদের ডেভিড বার্লো যে মডেল, সেই মডেলটার নাম হচ্ছে SMCR মডেল অফ কমিউনিকেশন। এই মডেলের মূল স্ট্রাকচার আমরা কি দেখেছিলাম, এবং সরলরেখা স্ট্রাকচার দেখো, সোর্স, মেসেজ, চ্যানেল, রিসিভার। এইটা একদম লিনিয়ার মডেল, যেখানে সোর্স থেকে এনকোড হচ্ছে মেসেজ, চ্যানেলের মধ্যে ডিকোড হচ্ছে, রিসিভার ডিকোড করে রিসিভার গ্রহণ করছে। এবং আমরা বিভিন্ন ফ্যাক্টর গুলো আবার বলছি, কি কি সোর্সে কি কি ফ্যাক্টর ছিল, কমিউনিকেশন স্কিলস, অ্যাটিটিউডস, নলেজ, সোশ্যাল সিস্টেম, কালচার। এর মেসেজের ক্ষেত্রে এফেক্টিং ফ্যাক্টর গুলো কি কি রেখেছিলাম আমরা, কন্টেন্ট, এলিমেন্টস, ট্রিটমেন্ট, স্ট্রাকচার, কোড। চ্যানেলের এফেক্টিং ফ্যাক্টর গুলো কি কি রেখেছিলাম, সেখানে দেখছিলাম হিয়ারিং, সিইং, টাচিং, স্মেলিং, টেস্টিং। রিসিভারের ক্ষেত্রে কি কি রেখেছিলাম, কমিউনিকেশন স্কিল, অ্যাটিটিউডস, নলেজ, সোশ্যাল সিস্টেম, কালচার। তো আমরা যদি এই আলোচনাটার সময় বলে যে ডিসকাস দ্য বার্লোস SMCR মডেল অফ কমিউনিকেশন, তাহলে মূলত আমরা অবশ্যই ফিগারটা দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে প্রত্যেকটা খুব সংক্ষেপে লিখবো, কারণ হচ্ছে সাধারণত তোমাদের বড় কোশ্চেন আসলে 300 ওয়ার্ডের বেশি আসে না। চেষ্টা করতে হবে খুব কম শব্দের মধ্যে লেখা, কিন্তু টু দি পয়েন্ট লেখা। সময় হলে উদাহরণ দিয়ে অবশ্যই বলা। অবশ্যই মডেলের শর্ট কামিংস বা দুর্বলতার দিকগুলো কিন্তু অবশ্যই লাস্টে উল্লেখ করা দরকার। তো আমরা আজকে এগুলো সবগুলো আলোচনা করলাম। এবার তোমরা আমাকে একটা জিনিস বলো, যে এই মডেলের ফার্দার কোন দিকগুলোকে, এই মডেল উন্নত করার জন্য কি কি দিক আমাদের জোড়া প্রয়োজন, কোনগুলোর সঙ্গে অ্যাড করলে এই মডেলটা আরো বেশি কমিউনিকেশন, মানে আরো উপযুক্ত কমিউনিকেশন তৈরি করবে। এই মডেলের সঙ্গে আমরা কি কি ইনপুট করতে পারি? স্যার ওই যে ফিডব্যাকের যে কথাটা বললাম, ফিডব্যাকটা যদি নেওয়া যায় তাহলে আমরা এটা মানে কোন কোন জায়গায় মডিফিকেশনটা দরকার সেটা আমরা বুঝতে পারবো। তো অবশ্যই ফিডব্যাক এই মডেলে আনা দরকার। অ্যাকচুয়ালি এগুলো আমি বলছি একটাই কারণে, যে সমস্ত ধরো শিক্ষণ পদ্ধতি যাই বলো না কেন, প্রত্যেকটারই কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা রয়েছে। তো এই সুবিধা অসুবিধা দূর করার জন্য কিন্তু নতুন মডেল বা নতুন থিওরি আনতে হয়। মানে আমাদের এমনি আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করেছি, মানে একই জিনিস বলা হয়েছে, চ্যালেঞ্জ জানাতে শেখানো হয়নি। কিন্তু এখন আমাদের মূল লক্ষ্য কি হবে, যে আমাদের সামনে যখন কিছু বলা হবে সেটা আরো উন্নত রূপ দেওয়া যায় কিনা, বা তার যে সমস্ত অসুবিধাগুলো রয়েছে আর সেগুলো দূর করে নতুন কিছু করা যায় কিনা। তাহলে এই মডেলে যে সমস্ত সীমাবদ্ধতাগুলো আমরা দেখলাম, বা এখনই অরিন্দম যেগুলো উল্লেখ করলো, সেগুলো অবশ্যই দূর করতে হবে এবং নতুন কিছু তার সঙ্গে এমন মডেল আনবো যাতে আরো একটু ভালো হয়। আমাদের শিক্ষক হিসেবে কাজ কি হবে ক্লাসে, সেটা হচ্ছে তোমাকে উন্নত রূপে কমিউনিকেশন তৈরি করা। তাহলে আমাদের সামনে একটা মডেল আসলো, এই মডেলে আমরা এই নেগেটিভ দিকগুলো দেখলাম, পজিটিভ দিকগুলো অবশ্যই রয়েছে। তাহলে যেহেতু এই মডেলগুলো এসছে, মানে সেই সময় এগুলো প্রয়োজন ছিল। এবার এর থেকে আমাদের আরো উত্তম ব্যবস্থা তৈরি করতে হবে। তার মধ্যে কিছু ইনপুট আমাদের অবশ্যই দিতে হবে, যেটা মনীষা সুন্দর করে বলেছে। অবশ্যই আমরা এখানে ফিডব্যাকটা ইনক্লুড করতে পারি, ঠিক আছে। আর প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু আলোচনা করা হয়েছে কোনটা কেমন হলে ভালো হয় না হয়, কিন্তু ওইগুলো মানে আইডিওলজি যদি বলা হয়েছে যে রিসিভার আর সোর্স দুজনের কি সেম কালচার হওয়া দরকার বা নলেজ গুলো থাকা দরকার, কিন্তু সেগুলো সবসময় থাকেই না। তাহলে সেগুলো দূর করতে হবে কি করে? তোমাদের একটা যেমন উদাহরণ বললাম, যে শিক্ষক কি করবে, যে নলেজ রিসিভারও সোর্সেও থাকা দরকার, রিসিভারও থাকা দরকার। কিন্তু তার জন্য শিক্ষক কি করেন, অনেক সময় দেখবে যে শিক্ষক যে ক্লাসে পড়া বিভিন্ন মডেল তৈরি করার জন্য যে কিছু কিছু কোশ্চেন বলো বা প্রবলেম আগে দিয়ে যায় ছাত্রদের ক্লাসে।
কেন দেয়, অর্থাৎ ওই যে যেই প্রশ্নটা তাকে দিয়ে দেওয়া হলো, যেগুলো আলোচনা করবে সেগুলো অনেক প্রশ্নের আগে দিয়ে দেয় অনেক সময়। তাহলে কি করে শিক্ষার্থী কি করে সেটা নিয়ে ভাবতে শুরু করে, অর্থাৎ সচেতন হয়ে যায়, এবং সেটা নিয়ে শিক্ষক যখন আলোচনা করে ওরা খুব সহজে কমিউনিকেট করতে পারে। তাই জন্য বিভিন্ন ধারণা প্রচলিত আছে, এবং আর শিক্ষণ পদ্ধতি বলো, কমিউনিকেশন যাই বলো না কেন, নিত্য নতুন প্রয়োগ হচ্ছে, নতুন তথ্য মানে ব্যবহার করা হচ্ছে বা নতুন থিওরি তৈরি করা হচ্ছে, তার প্রয়োজন রয়েছে। আমরা এটা করার একটা উদ্দেশ্য যে আমাদের যারা শিক্ষার্থী বা ক্লাসরুম তারা উন্নত ক্লাস যাতে পায়, তার লার্নিং যেন মিনিংফুল হয় এবং স্বল্প সময়ে যদি ম্যাক্সিমাম লার্নিং হয়, এটা হচ্ছে আসল জিনিস। তাহলে আমরা আজকে SMCR মডেলটা কমপ্লিট করলাম, ইন দ্য সেন্স তার ভেতর মেকানিজমটা তোমাদের উপস্থাপন করলাম, তার শর্টকামিংস গুলো আমরা বললাম। এবার তোমরা এখান থেকে ফার্দার যে মডেল হতে পারে সেটা তোমরা বললে কি কি ইনপুট করা যেতে পারে। আমি নেক্সট দিন আর অন্য যে মডেলগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে একটা মডেলের সঙ্গে অন্য মডেলের কম্পারিজন করব, আর সত্যি সত্যি নতুন কোনো মডেল তৈরি করা যায় কিনা সে সময় আমি কিছু প্রস্তাবনা অবশ্যই তোমাদের সামনে রাখবো। তোমরা ভাবতে পারো তাহলে নতুন কোনো মডেল কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, যেহেতু একটু পরে তোমাদের ক্লাসটা শুরু হবে 11:30 থেকে, আজকে আর দীর্ঘায়িত করবো না। তোমাদের শুধু একটা জিনিস বলবো, তোমরা এটা একটু পড়াশোনা করো, এই মডেলটা নিয়ে দেখো এই মডেলে কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা আছে কিনা কারো। খুব সিম্পল একটা লিনিয়ার মডেল, কারো কিছু বুঝতে অসুবিধা আছে এই মডেলের কোন একটা জায়গা? না স্যার, এই মডেলটা মোটামুটি বুঝেছি। ভেরি গুড। সোহেলি কোহেলি, হ্যাঁ বলো। না স্যার, আপাতত নেই, একটু পড়তে হবে, পড়ে সিমকে এটা নিয়ে আলোচনা করো, দেখো মানে কোথায় কি মানে কোন জায়গাটা বলো। অরিন্দম তোমার কথা শেষ হয়েছিল না, বলো কি বলছিলে? হ্যাঁ স্যার, ওটাই বলেছিলাম যে এটা আপাতত তো বুঝেছি, এখন যদি পড়ার পর আরো কিছু ডাউট রাইজ করে তখন জানাবো। ওটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ মনীষা? হ্যাঁ স্যার, ওই এখন অসুবিধা হয়নি, বইটা কিনি, একটু পড়ে দেখি বইটা থেকে, তারপর আপনাকে বলবো। ব্যাপারটা হচ্ছে বইগুলো কিভাবে লেখা হয়। মূলত বইগুলো লেখা হওয়া উচিত কোনো রিসার্চ পেপার এই সংক্রান্ত গবেষণাপত্র পড়ে। তাহলে আলটিমেটলি এখন আমি তোমাদের বলবো, যেহেতু ইন্টারনেটটা খুব হাতের কাছে চলে এসছে এবং রিসার্চ পেপার ডাউনলোড করার অনেক সুযোগ সুবিধা তৈরি হয়েছে, বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, তাছাড়া সায়েন্স হাব রয়েছে, যেখান থেকে খুব সহজেই আমরা রিসার্চ পেপার ডাউনলোড করতে পারি। আমাদের ভরসাটা কিন্তু সবসময় আমরা রিসার্চ পেপার। তোমাদের একটা কথা বলি, সত্যেন বসা যখন পড়াশোনা করেছে তখন বইগুলো খুব সাধারণ মানের বই ছিল, কিন্তু তারা কিন্তু সবসময় পড়াশোনা করেছে রিসার্চ পেপার ভরসা করে, তাই জন্য তারা সেই লেভেলে কিন্তু পৌঁছেছে। কেমন? তো আমাদের যদি সত্যি ভালো কিছু করতে হয় তাহলে আমি বলবো সবসময় গবেষণাপত্র পড়ার কথা। কারণ যারা বই লিখছে তারা কোন একটা সময়ে লিখছে, কেমন ধরো 1 বছর আগে বইটা তো লেখা হয়েছে, কিন্তু এই 1 বছরের মধ্যে নলেজ বলো বা জ্ঞান বলো অনেক কিছু নতুন কিন্তু আবিষ্কার হয়েছে বা ইনভেন্টেড হয়েছে বা সংযোজিত হয়েছে, যেগুলো কিন্তু তুমি বইয়ে পাবে না। তাহলে আপ টু ডেট নলেজ পাওয়ার জন্য আমাদের সবসময় রিসার্চ পেপার উপর নির্ভর করতে হবে। রিসার্চ পেপার বলতে ধরো বিভিন্ন কেস স্টাডি গুলো, বিভিন্ন রিভিউ পেপার বা সার্ভে পেপার ওই সংক্রান্ত দেখতে হবে। অর্থাৎ তাহলে আমরা কি করতে পারি, যে কমিউনিকেশন যে মডেল গুলো রয়েছে তার একটা সার্ভে, তার তুলনামূলক আলোচনা, কোনটা সুবিধা অসুবিধা ইত্যাদি নিয়ে কোনো গবেষণাপত্র বেরিয়েছে কিনা সেটা দেখা। প্লাস এই মডেলগুলো নিয়ে যখন কাজ হয়েছে তার সফলতার মানে হিসাবটা জানা দরকার। সাকসেস রেট কেমন, কোনটা বেশি সাকসেস রেট, যেটা গবেষণা থেকে বেরিয়ে আসবে সেই তথ্যগুলো জানা দরকার। নইলে কি হয়, এমনি আমাদের পক্ষে বোঝা মুশকিল যে কোন মডেলটা বেশি কার্যকরী। অ্যাকচুয়ালি মডেল নিয়েও যারা গবেষণা করছে, হ্যাঁ, বা যারা ইমপ্লিমেন্ট করছে, সেই রিপোর্টগুলো ভীষণ জরুরি। তার জন্য গবেষণাপত্রের কোনো বিকল্প নেই। আমরা সবসময় কিন্তু আমি বলবো তোমাদের সবাইকে যে যেহেতু আমরা অ্যাসাইনমেন্ট বা টার্ম পেপার লিখবো, অ্যাসাইনমেন্ট এবং প্র্যাকটিক্যাল কাজগুলো করবো, সবগুলো কিন্তু গবেষণার উপর বিষয় করে নির্ভর করে লেখা। তাহলে আমাদের এখন থেকেই গবেষণাপত্র পড়তে শুরু করতে হবে মডেলগুলো নিয়ে। তোমরা যদি চাও আমি গবেষণাপত্রগুলো পাঠাবো, তোমাদের কোনো অসুবিধা নেই। আর মেল আইডি তোমাদের আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো, সেগুলো তোমরা পড়বে, তারপর বেস করে কিন্তু অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিক্যাল করবে।
একদম। এবং চেষ্টা করবে সব থেকে লেটেস্ট যে সমস্ত রিসার্চ পেপারগুলো রয়েছে সেই সমস্ত রিসার্চ পেপারের বিষয়বস্তুগুলো অবশ্যই তোমার অ্যাসাইনমেন্টের জন্য রিফ্লেকশন ঘটে লেখায়, কেমন? তাহলে আজকে এই অবধি রাখছি, তোমরা সবাই ভালো থেকো, হ্যাভ এ গুড ডে। আগামীকাল আমি অন্য একটা মডেল নিয়ে আলোচনা করবো, কেমন? 10:30 থেকে। সবাই ভালো থেকো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। একটা গ্রুপ ফটো নেবো, স্যার, সবাই আচ্ছা, স্যার। ভিডিও অন করো, সবারই ছবি নেবো, একটা ভিডিও অন করো সবাই, ভিডিও মোড। সবাই চলে এসো, ছবি নেবো। অরিন্দম চলে এসো, 1 মিনিট। তোমরা একটা করে ক্লিক নাও, নিয়েছি, তোমরা একটা নাও, যেটা ভালো হবে সেটা দেবো, কেমন? ওকে, থ্যাংক ইউ, রাখলাম।